2022 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে অন্যতম সুন্দর মুভি হচ্ছে নাইস ভিউ মুভিটি। একজন বড় ভাই তার ছোট বোনকে বাঁচানোর জন্য কি করতে পারে সেটা সত্যিই আপনাদেরকে হতবাক করে দিবে। আর উপরওয়ালা যে মাঝে মাঝে আমাদেরকে কষ্ট দিয়ে পরীক্ষা নেন, এই মুভিটি সেটারই বাস্তব উদাহরণ। মুভিটি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক মুভির মূল গল্পটি। মুভির শুরুতে আমরা চিংহাও নামে একটি ছেলেকে দেখি, আর তার একটি 6 বছরের বোন আছে। আর তার মা মারা গিয়েছে, বেশ কয়েক বছর হয়ে গেছে। আর তার বাবা তাদেরকে রেখে অন্য একটি মহিলাকে বিয়ে করে সেখানে চলে গিয়েছে। আর এই দুই ভাই বোনের পৃথিবীতে আপন বলতে কেউই নেই। তাই চিংহাও তার ছোট বোনের দেখভাল একাই করে। চিংহাও তার বোনকে স্কুলে নামিয়ে দিয়ে সে চলে যায় একটি ডক্টরের কাছে। ডক্টরের কাছ থেকে আমরা জানতে পারি যে চিংহাও এর বোনের হার্টের প্রবলেম রয়েছে। এই প্রবলেমটা তার মায়েরও ছিল, যে কারণে তার মা মারা গিয়েছে। চিংহাও এর বোনের হার্টের অপারেশনটা যদি দ্রুত করানো না হয়, তাহলে মায়ের মতো তার বোনেরও একই পরিণতি হবে। ডক্টর এই অপারেশনের জন্য অনেকগুলো টাকা চায়, কিন্তু আমরা লক্ষ্য করি যে চিংহাও এর ছোট্ট একটি মোবাইল রিপেয়ারের দোকান রয়েছে। সেখানে টুকিটাকি মোবাইল ঠিক করে দুই ভাই বোনের সংসার ঠিক মতো চলতো না। তাদের 3 বেলা খাবার খেতে অনেক কষ্ট হয়ে যেত। তাই তারা এতগুলো টাকা কোথায় পাবে? চিংহাও সব সময় তার বোনের জন্য চিন্তায় থাকতো। একদিন রাতে চিংহাও এর ফোনে একটি ফোন কল আসে। এই ফোন কলটি ছিল তার একটি ফ্রেন্ডের। সে চিংহাওকে একটি ওয়্যার হাউসে ডাকে, যার দায়িত্বে সে ছিল। চিংহাও সেখানে চলে যায়। চিংহাওকে তার ফ্রেন্ড একটি নষ্ট মোবাইলের বিশাল পাহাড় দেখায়। মোবাইলগুলো ছিল একদম পুরনো আর নষ্ট। এই মোবাইলগুলোর মালিক অনেক দিন আগে জেলে গিয়েছে এবং তার অনেক বছরের সাজাও হয়েছে। চিংহাও এর ফ্রেন্ড চিংহাওকে বলে, এই মোবাইলগুলো তুমি নিয়ে যাও, এগুলো ঠিক করে তুমি যা প্রফিট পাবে সবই তুমি রেখে দাও, শুধু তুমি আমাকে 1 লাখ ইয়ান দিও। কিন্তু চিংহাও এর পক্ষে এই 1 লাখ ইয়ান দেওয়ার মতো কোনো সামর্থ্যই ছিল না। এরপর আমরা দেখি চিংহাও ওখান থেকে কয়েকটি মোবাইল নিয়ে বাসায় চলে যায়, আর বাসায় গিয়ে সেগুলোকে ঠিক করার চেষ্টা করে। আর অনেকক্ষণ চেষ্টা করে চিংহাও একটি মোবাইল ওপেন করে ফেলে। এটা দেখে তো চিংহাও অনেক খুশি হয়, আর সে মনে মনে ভাবতে থাকে যে যে করেই হোক ওই 1 লাখ ইয়ান জোগাড় করে বাকি ফোনগুলো তাকে কিনতেই হবে। আর সেই ফোনগুলোকে ঠিক করে বাইরে বিক্রি করে সে তার বোনের চিকিৎসা করাবে। পরের দিন চিংহাও চলে যায় একটি ব্যাংকে। সেখানে সে একটি লোনের জন্য অ্যাপ্লাই করে। সেখান থেকে চিংহাও সরাসরি চলে যায় একটি মার্কেটে। সেখানে সে একটি দোকানদারের সাথে ডিল করে। সে তার একটি মোবাইল দেখিয়ে দোকানদারকে বলে, এমন অনেকগুলো মোবাইল আমার কাছে আছে। দোকানদারও ওই ফোনগুলো কেনার জন্য রাজি হয়ে যায়। চিংহাও তখন ক্যালকুলেটরে তার প্রফিটগুলোকে ক্যালকুলেট করতে থাকে। সে দেখতে পায় এই মোবাইলগুলোকে বিক্রি করতে পারলে তার 9 লাখ হবে, যা দিয়ে সে ব্যাংকের লোন পরিশোধ করেও তার বোনের চিকিৎসাটা খুব ভালোভাবে করাতে পারবে। আর সেই সাথে সাথে সে একটি অনেক বড় দোকান দিতে পারবে। আর তারা দুই ভাই বোন অনেক সুন্দর একটি জীবনযাপন করতে পারবে। আর এই স্বপ্নটিই চিংহাও দেখতে থাকে। এমনই ভাবে 2 সপ্তাহ কেটে যায়। হঠাৎ ওই দেশের সরকার একটি নতুন আইন পাশ করে পুরাতন মোবাইল কেনাবেচার ক্ষেত্রে। আর সেই আইনটি হচ্ছে প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদা করে জাতীয় পরিচয়পত্র লাগবে, যা কিনা চিংহাও এর পক্ষে দেওয়া একেবারেই ছিল অসম্ভব। তাই দোকানদার চিংহাও এর সাথে সমস্ত ডিল ক্যান্সেল করে দেয়। তখন চিংহাও এর মাথায় আকাশ ভেঙে পড়ে, তার স্বপ্নগুলো মাটির সাথে মিশে যায়। সে বুঝে উঠতে পারছিল না সে এখন কি করবে। এরপর আমরা দেখি চিংহাও এই হাজার হাজার ফোনগুলোর মধ্যে মাত্র কয়েকটি মোবাইল বিক্রি করতে পেরেছে। বাকি ফোনগুলো যে সে কি করবে তার মাথায় কিছুই ঢুকছিল না। চিংহাও তখন খুব মন খারাপ করে বাসায় ফিরে আসে। পরের দিন সাইনিং ইলেকট্রনিক্স নামক একটি বড় কোম্পানিতে যায়। মূলত চিংহাও যে ফোনগুলো ঠিক করে বিক্রি করছিল সে ফোনগুলো ওই কোম্পানিরই ছিল। সে ওই কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে। সে ম্যানেজারকে বুঝিয়ে বলে যে আপনাদের কোম্পানির অনেকগুলো ফোন আমার কাছে রয়েছে। আমি জানি ওই ফোনগুলো এখন এই দেশে বিক্রি করা সম্ভব নয়, কিন্তু আমরা চাইলে এই ফোনগুলোকে ঠিক করে অন্যান্য দেশে পাঠাতে পারি। ম্যানেজার চিংহাও এর কথায় ততটা গুরুত্ব দেয় না। ম্যানেজার চিংহাওকে বলে, তোমার ওই ফোনগুলো এখানে কোয়ালিটি চেকে পাশ করবে না। কিন্তু চিংহাও ওই ম্যানেজারের পিছু ছাড়ে না। আর তখন ম্যানেজার বাধ্য হয়ে তাকে বলে, আচ্ছা যাও, তাহলে তুমি একটি ফোন ঠিক করে নিয়ে আসো। তোমার ওই ফোনগুলি যদি কোয়ালিটি চেকে পাশ করে তাহলে আমরা তোমার ওই
ফোনগুলো কিনে নিব। মূলত ম্যানেজার বুঝতে পারছিল যে এই ফোনগুলো তার কোয়ালিটি চেককে কিছুতেই পাশ করতে পারবে না। চিংহাও তার নিজের বাসায় ফিরে আসে আর সে একটি ফোনকে যতটা নিখুঁতভাবে ঠিক করা যায় সে চেষ্টাই করতে থাকে। আর সে ওই ফোনটিকে ঠিক করে কোয়ালিটি চেকের জন্য নিয়ে আসে। আর এবার কপালটা তো বেশ ভালো ছিল, তার ঠিক করা ফোনটি কোয়ালিটি চেকে 100% কোয়ালিটিতে পাশ করে যায়। চিংহাও অনেক খুশি হয়ে যায় আর সে সাথে সাথেই সে কোম্পানির ম্যানেজারের কাছে চলে যায়। কিন্তু যেটা হওয়ার কথা ছিল, ওই ম্যানেজার চোখ পাল্টে দিয়ে সে চিংহাওকে বলে, তোমার সাথে আমার এমন কোনো ডিলই হয়নি যে তোমার ফোন কোয়ালিটিতে পাশ করলে তোমার সমস্ত ফোন কিনে নিতে হবে। চিংহাও এর মন তখন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আর তার অনেক রাগ হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। ওই ম্যানেজার তাকে আরো বলে যে তোমার সময় অনেক কম, তুমি এখান থেকে চলে যাও আর নিজের কাজে মন দাও, এত বড় স্বপ্ন দেখা তোমার এখন মানায় না। চিংহাও কি করবে সে বুঝতে পারছিল না, কিন্তু চিংহাও এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র না। সে কোম্পানির মালিকের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু কোম্পানির মালিক ছিল খুবই ব্যস্ত, তার চিংহাও এর সাথে দেখা করার সময় নেই, কারণ তার ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছিল। তাই সে তার গাড়িতে করে ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়। চিংহাও তার স্কুটিতে করে ওই গাড়ির পিছু পিছু ফলো করতে থাকে। চিংহাও অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি সে ওই স্টেশনে পৌঁছে যায়। চিংহাও সরাসরি গিয়ে ওই কোম্পানির মালিকের সামনে সিটে বসে। চিংহাওকে দেখে ওই কোম্পানির মালিক আর ম্যানেজার চমকে যায়। চিংহাও মালিককে বলে, আমি কি আপনার কাছ থেকে 10 মিনিট সময় পেতে পারি? মালিক এতে রাজি হয়ে যায়। চিংহাও তখন মালিককে সবকিছু বুঝিয়ে বলেন, কিন্তু মালিক তাকে অনেক বড় শর্ত দেয় যে তোমাকে একটি টাকাও আমরা অ্যাডভান্স দিতে পারবো না আর আমাদের কোনো লোক তোমাকে সাহায্যও করবে না। তুমি নিজের টাকায় তোমার নিজের লোক দিয়ে সব ফোন ঠিক করবে আর সব ফোনগুলোকে কোয়ালিটি চেকে অবশ্যই পাস করতে হবে, তবেই আমি তোমার সমস্ত ফোন কিনবো। লোকটি চিংহাওকে একটা ভিজিটিং কার্ড দেয় আর বলে শেষ হলেই এই নাম্বারে ফোন দিবে। এরপর আমরা লক্ষ্য করি যে ট্রেনটি চলে যায় আর চিংহাও স্টেশনে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে সে কি করবে। আর এভাবেই কিছুদিন কেটে যায় আর দেখা যায় চিংহাও ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ দোকানটিকে বিক্রি করে দেয় আর এটি তার ইনকামের একটি মাত্র পথ ছিল, সেটিও আজ বন্ধ হয়ে গেল। এরপর আমরা লক্ষ্য করি টাকার অভাবে চিংহাও আর তার বোনের খাবারের জন্য চিংহাও তার একমাত্র স্কুটিটাও বিক্রি করে দেয়। কিন্তু এভাবে তো বেশি দিন চলবে না, সে তার এক ফ্রেন্ডের কাছে তাই চলে যায় আর তার ফ্রেন্ডের হাত পা ধরে রিকোয়েস্ট করতে থাকে একটি চাকরির জন্য। শেষমেশ সেখানে তার জানালা পরিষ্কারের একটি চাকরি হয়ে যায়, কিন্তু চিংহাও এর মনের ইচ্ছা শক্তিটি এখনো নিভে যায়নি, কারণ তাকে তো তার বোনকে বাঁচাতে হবে। চিংহাও 3000 ইয়ানের বিনিময়ে একটি পুরনো ফ্যাক্টরি ভাড়া নেয়। বন্ধুদের সাহায্যে পুরো ফ্যাক্টরিটাকে পরিষ্কার করে কাজের উপযোগী করে গড়ে তোলে। এরপরে সে তার ওই পুরনো ফোনগুলোকে এই ফ্যাক্টরিতে নিয়ে আসে, কিন্তু ওই ফোনগুলোকে ঠিক করার জন্য চিংহাও এর এখন অনেকগুলো কর্মীর প্রয়োজন, কিন্তু বেতন দেওয়ার মতো একটি টাকাও তার কাছে নেই। তাই সে এমন কিছু কর্মী খুঁজতে থাকে যাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে এবং শারীরিকভাবে অক্ষম। প্রথমে চিংহাও একটা মহিলাকে খুঁজে বের করে যে আগে একটি মোবাইল ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু একটি অ্যাক্সিডেন্টের কারণে তার শ্রবণ শক্তি কমে যাওয়ায় ওই কোম্পানি তাকে বের করে দেয়। তাই সে এখন ছোটখাটো একটি কাজ করে বেড়ায়। চিংহাও তাকে কাজে নিয়ে নেয়। তারপর সে আরেকটি লোকের কাছে যায় যে একটি কোম্পানির ম্যানেজার ছিল, কিন্তু লোকটির অনেক ফাইটিং এর শখ ছিল আর একদিন ফাইটিং এর সময় একটি লোককে সে মেরে ফেলে। এরপর তার অনেক দিন সাজা হয়ে যায়। এতদিন পর সে জেল থেকে বের হয়েছে, এজন্য চিংহাও তাকে কাজে নিয়ে নেয়। চিংহাও তৃতীয় যে লোকটিকে নিয়েছিল সে একজন গেমার ছিল যে সারাদিন গেম খেলতো, কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আর এই জন্যই তার কোনো কিছু করে কিছু টাকার প্রয়োজন ছিল। তাই সে চিংহাও এর ফ্যাক্টরিতে পার্ট টাইমের কাজ নিয়ে নেয়, সাথে সে তার এক বন্ধুকেও নিয়ে আসে। এভাবে কিছু বৃদ্ধ অভিজ্ঞ লোক মিলে তারা একটি টিম তৈরি করে আর সবাই মিলে এই কোম্পানিটার নাম দেয় নাইস ভিউ, যা কিনা এই মুভিটিরই নাম। দেখা যায় সারাদিন ধরে চিংহাও সেই গ্লাস পরিষ্কারের কাজ করত আর রাতে মোবাইল রিপেয়ারের কাজ করত। অন্যদিকে তার ছোট বোনের শরীরটাও দিন দিন খারাপ হয়, তাই তার বোনেরও সকল খেয়াল রাখতে হতো চিংহাওকে। এরপর আমরা দেখি চিংহাও এর ফ্যাক্টরির ওই লোকটির বিয়ের দিন চলে আসে।
চিংহাও ও তার ছোট বোন ওই বিয়েতে আসে আর তারা সকলে মিলে অনেক আনন্দ করে। বিয়ের অনুষ্ঠান শেষে দুই ভাই বোন বাসায় ফিরে তখন তারা দেখতে পায় যে তাদের বাসার দরজায় তালা ঝুলছে। চিংহাও বাসার মালিককে ফোন দেয়। তখন বাসার মালিক তাকে বলে, যেদিন বাড়ি ভাড়া দিতে পারবে সেদিনই তুমি বাসায় ঢুকবে, কারণ চিংহাও এর অলরেডি 3 মাসের বাড়ি ভাড়া বাকি রয়ে গিয়েছিল। চিংহাও তার ছোট বোনটিকে নিয়ে বাইরে চলে আসে, কিন্তু এত রাতে তার বোনকে নিয়ে সে কোথায় যাবে? আর তার বোনও তো অনেক অসুস্থ। তাই সে তার বোনকে নিয়ে তার সেই জরাজীর্ণ ফ্যাক্টরিতে ফিরে আসে। একটি কর্নারে কোনো রকম ভাবে তার বোনকে একটু শোয়ার ব্যবস্থা করে দেয় আর মনে মনে ভাবতে থাকে, আমার এই অসুস্থ বোনটিকে আমি কোথায় রাখছি? তার তো এখন একটু ভালো ট্রিটমেন্টের দরকার, একটু ভালো খাবারের প্রয়োজন, একটু ভালো যত্নের প্রয়োজন। আর সেই ছোট্ট বোনটিকে কিনা আমি দুবেলা একটুও খাবার দিতে পারছি না, একটুও ঘুমানোর জায়গা দিতে পারছি না। চিংহাও এগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে, কিন্তু সে কোনোভাবে চেষ্টা থামায় না, কারণ যেভাবে করেই হোক তার বোনকে তার সুস্থ করতেই হবে। এভাবেই কিছুদিন কেটে যায়। চিংহাও এর সেই ফ্যাক্টরির মালিক একদিন তাকে ডাকে। সে চিংহাওকে বলে, 1 সপ্তাহের মধ্যে তুমি যদি ভাড়া দিতে না পারো তাহলে তুমি এই ফ্যাক্টরিটা ছেড়ে দিবে, কারণ চিংহাও এখানে এখনো 1 টাকাও ভাড়া দিতে পারেনি। সে লোকটিকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে তাকে কয়েকটা দিন সময় দেওয়ার জন্য, কিন্তু ওই লোকটি কিছুতেই সময় দিতে রাজি নন। চিংহাও এর কোনো পথ খোলা না থাকায় সে ওই মোবাইল কোম্পানির ম্যানেজারের কাছে চলে যায়। এরপর আমরা দেখি চিংহাও ওই ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করে তাকে 1 লাখ ইয়ান ধার দেওয়ার জন্য, কিন্তু ওই ম্যানেজার তাকে বলে, আমরা তো তোমাকে অনেক আগেই বলেছি, আমরা তোমাকে 1 টাকাও অ্যাডভান্স দিতে পারবো না। সে চিংহাওকে ফিরিয়ে দেয়। বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। ছোট্ট বোনটি চিংহাও এর জন্য বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল। তার 2 চোখ ছলছল করছিল পানিতে, কারণ তার ভাই এখনো ফেরেনি। এরপরে আমরা দেখি চিংহাও ঝড় বৃষ্টি সামলে ঠিকই ফিরে আসে তার ছোট বোনটির কাছে, আর ছোট বোনটি তার ভাইকে দেখে কান্না সামলে রাখতে পারছিল না। চিংহাও তখন তার ছোট্ট বোনটিকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর চিংহাও এর তখন তার মায়ের শেষ সময়ের কিছু কথা মনে পড়ে যায়। তার মা তাকে বলেছিল, বাবা তুমি জানো যে আমি কিছু সময়ের মধ্যেই মারা যাব। তখন চিংহাও তার মাকে বলে, প্লিজ মা, এসব কথা এখন বলো না তো। তখন তার মা চিংহাওকে বলে, বাঁচতে তো আমিও চাই বাবা, কিন্তু এটাই প্রকৃতির নিয়ম। তুমি তোমার এই ছোট্ট বোনটিকে আজীবন দেখে রাখবে, ওর কিন্তু তুমি ছাড়া কেউই নেই। আর আমি মারা যাওয়ার পর থেকে তুমি ওর বাবা আর তুমিই ওর মা। পৃথিবীর কোনো অবস্থাতেই তুমি তোমার এই ছোট্ট বোনটির হাত কখনো ছেড়ে দিও না। আর তুমি নিজেরও খেয়াল রেখো বাবা, পরপারে দেখা হবে আমাদের। এই কথাগুলো বলেই চিংহাও এর মা মারা যান। চিংহাও তখন কাঁদতে থাকে। ঘটনা আবার বর্তমানে চলে আসে। বাইরে ঝড় বৃষ্টি প্রায় থেমে গিয়েছে। চিংহাও বাইরে আসে আর তখন সে দেখতে পায় ফোনগুলি যেখানে রাখা ছিল তার উপরে চালটি সেখানে ভেঙে পড়েছে। সে তখন নির্বাক হয়ে বসে থাকে। আর তখন ফ্যাক্টরি মালিক এসে তাকে বলে, হাতে মাত্র 3 দিন সময় রয়েছে, এর মধ্যেই তুমি ফ্যাক্টরিটিকে খালি করে এখান থেকে চলে যাবে। চিংহাও তাকে কিছুই বলে না। এরই মধ্যে ওয়ার্কাররা সেখানে চলে আসে। তারা চিংহাওকে বলে, বস কি হয়েছে? তখন চিংহাও তাদেরকে বলে, আমি এখনো পর্যন্ত আপনাদেরকে 1 টাকাও স্যালারি দিতে পারিনি। অন্যদিকে এই ফ্যাক্টরিটি 3 দিনের মধ্যেই ছেড়ে দিতে হবে। আর মোবাইল কোম্পানিদের জন্য 2 সপ্তাহ সময় আমাদের হাতে রয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে তাদেরকে এই ফোনগুলো বুঝিয়ে দিতে না পারলে তারা আর এই ফোনগুলো কিনবে না। আপনারা আমাকে মাফ করে দিন প্লিজ, আমি হয়তো কোনোদিন আপনাদের এই বেতনগুলো দিতে পারবো না। আমরা তখন লক্ষ্য করি সকল ওয়ার্কাররা চিংহাওকে বলে, আমাদের কাছে এই ফ্যাক্টরিটি শুধু ফ্যাক্টরি নয়, এটা আমাদের কাছে একটি পরিবার। আমাদের স্যালারির কোনো দরকার নেই, আমরা বাসায় বসেই কমপ্লিট করব এই ফোনের কাজগুলো। এই কথাগুলো শুনে চিংহাও অনেক ভরসা পায়। এবার তার চোখে আনন্দের অশ্রু ঝরতে থাকে। এরপর তারা সকলে মিলে ধ্বংসস্তূপের ভিতর থেকে মোবাইলগুলো বের করতে থাকে আর সেগুলোকে তারা ভালোভাবে প্যাকিং করে। আর আমরা লক্ষ্য করি যে এই কাজে চিংহাও এর সেই ছোট্ট বোনটিও চিংহাওকে অনেক সাহায্য করে। এরপর তারা সকল মোবাইল নিয়ে ট্রাকে করে যে যার বাড়িতে চলে যায়, কিন্তু চিংহাও আর তার ছোট্ট বোনটি যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তাই তারা একটি ভাসমান আশ্রয় কেন্দ্রে যায়। চিংহাও সেখানে বসে এই মোবাইলগুলোকে ঠিক করতে থাকে। তার ছোট্ট বোনটি তাকে ভায়া বলে ডাক দেয়। চিংহাও বলে, তুমি এখনো ঘুমাওনি?
ছোট্ট বোনটি তাকে বলে, ভাইয়া আমি মাকে নিয়ে স্বপ্ন দেখেছি, স্বপ্নে মা আমাকে বলেছে তোমার খেয়াল রাখতে। আমি সব কিছু বুঝি ভাইয়া, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। ছোট্ট বোনটি তার ভাইকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ভাইয়া। এরপর আমরা লক্ষ্য করি সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। চিংহাও আর তার সকল লোকগুলো মিলে মোবাইলগুলোকে কোয়ালিটি চেকের জন্য কোম্পানিকে দিয়ে দেয়। আর আজ সে ফোন কোম্পানির মালিক চিংহাওদেরকে ডেকেছে তার অফিসে। চিংহাওরা সেই ফোন কোম্পানির মালিকের রুমে চলে যায়। তখন কোম্পানির মালিক তাদেরকে বলে, তোমরা টাইমলি ফোনগুলোকে ডেলিভার করতে পেরেছো, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কোয়ালিটি চেক পাশের জন্য 85 ভাগ ভালো হতে হয় ফোনগুলো, আর তোমরা পেরেছো 87 ভাগ। আর সবাই তো তখন এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। ফোন কোম্পানির মালিক চিংহাওকে বলে, আগামী 2 বছরের জন্য আমাদের কোম্পানি তোমাদের সাথে এগ্রিমেন্ট করতে যাচ্ছে, যার বিনিময়ে তোমরা পাবে 50 লাখ ইয়ান। এটা শুনে বাকি সবার চোখ কপালে উঠে যায়। চিংহাও কোম্পানির মালিককে বলে, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কোম্পানির মালিক বলে, হ্যাঁ অবশ্যই পারো। তখন চিংহাও বলে, আমার এখন কিছু টাকার প্রয়োজন, কারণ আমার বোনের হাতে এখন সময় খুবই কম, ওর এখন চিকিৎসা না করালে সে আর বাঁচবে না। তখন কোম্পানির মালিক বলে, তোমার যত খুশি ইচ্ছে তুমি এখন টাকা নিয়ে যাও। তারা সবাই ওই রুম থেকে বেরিয়ে আসে আর একটা লিফটের মধ্যে ঢুকে, আর লিফটের দরজা তখন বন্ধ হয়ে যায়। আর তখন সবাই মিলে অনেক জোরে চিৎকার দেয়, আর এই চিৎকার ছিল তাদের অনেক আনন্দের বহিঃপ্রকাশ। আসলে মুভির এই অংশটি দেখলে খুশিতে আপনাদের চোখেও হয়তো জল চলে আসবে, কারণ এই সফলতা ছিল প্রত্যেকের চেষ্টার ফল। তারা আজ সফল হয়েছে প্রত্যেকের চেষ্টাতেই। আমাদের ব্যক্তিগত জীবনে সফল হওয়ার পিছনে এমন অনেক না বলা গল্প থাকে। এরপর সিন শিফট হয়, দেখানো হয় 2014 সালের মার্চ মাসে চিংহাও এর বোনের অপারেশনটি হয়ে গিয়েছিল। সে এখন সম্পূর্ণভাবে সুস্থ। এরপর কেটে যায় 6টি বছর। চিংহাও এখন নাইস ভিউ কোম্পানির সিইও, যে কিনা চায়নার সবচেয়ে কম বয়সী সিইও। আর এই সফলতার গল্পটি দিয়েই এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। শেষে বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলবো, আমাদের জীবনে খারাপ সময়গুলো সব সময় অভিশাপ হয় না। কখনো কখনো উপরওয়ালা আমাদের পরীক্ষা নেন, যাতে আমরা আমাদের জীবনে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারি। এই মুভির চিংহাও এর বোন যদি রোগে আক্রান্ত না হতো, আর সেই ছোট্ট দোকানের ছোট্ট মেকানিকই হয়ে থাকতে হতো চিংহাওকে, তার এই কোম্পানির সিইও হওয়া আর হতো না। আর আমাদের মানুষদের একটা কমন ব্যাপার হচ্ছে, দেয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত আমরা সামনে এগিয়ে যেতে চেষ্টা করি না। তো বন্ধুরা, আপনারা সকলে আপনাদের ব্যক্তিগত জীবনে সফল হন। দোয়া রইল আমাদের জন্য, আপনারা দোয়া করবেন। আজ এ পর্যন্তই।